সন্ত্রাসের মাত্রা কিন্তু ক্রমাগত বাড়ছে। পরপর আপনাদের প্রথমে কতগুলো ছবি দেখাই, দেখুন সৌদি তৈল শোধনাগারে ইরান কিভাবে হামলা চালিয়েছে, ছবি একবার দেখুন বিভীষিকা। এবার দেখতে পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে কুয়েতে, তার উপরও কিন্তু হামলা চালানো হয়েছে। ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। ইরানের মিসাইল হামলা হয়েছে কুয়েতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে। কুয়েতের বিভিন্ন এলাকাতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আছড়ে পড়ার খবর কিন্তু পাওয়া যাচ্ছে। রাজতনুরায় তৈল শোধনাগারের ছবি আপনাদের দেখালাম, যার উপরও কিন্তু হামলা হয়েছে সৌদি আরবে। ইরানের ড্রোন আক্রমণে বিপর্যস্ত তৈল শোধনাগার। কোথাও তৈল শোধনাগারের উপরে একেবারে মিসাইল হামলা চালিয়েছে ইরান, আবার কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস তার উপরে কিন্তু ইরানের হামলা, অর্থাৎ একের পর এক এই ড্রোন হামলা, মিসাইল হামলা কিন্তু চালিয়েই যাচ্ছে ইরান। পশ্চিম এশিয়া একেবারে অশান্ত রয়েছে। ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, যে আশঙ্কাটা করা হচ্ছিল যে কোথাও এই পরিধিটা আরো ব্যাপ্ত হবে না, তো সেক্ষেত্রে ভারতবর্ষের এই মুহূর্তে ঠিক কতটা চিন্তার কারণ রয়েছে? দেখুন, পরিধিটা তো ব্যাপ্ত হচ্ছে। এই মুহূর্তে আমেরিকার কিছু ক্ষয়ক্ষতির খবর আমরা পাচ্ছি। তাদের কিছু সোলজার মারা গেছেন। গতকাল একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে ইরান মিসাইল অ্যাটাক করেছে, সাকসেসফুল হয়নি অতটা, বাট আমেরিকার একটি ফাইটার এয়ারক্রাফট আজকে ডাউন হয়েছে শুনলাম। এবং আপনিও বললেন যে বেসে মানে ইউএস এর এম্বাসিতে এখন অ্যাটাক হচ্ছে এবং তারা মেসেজ দিচ্ছে যে আমাদের এম্বাসিতে আসবেন না। এবং সৌদি আরবিয়া, যেটা হচ্ছে এই গালফ কান্ট্রিজগুলোর মধ্যে সব থেকে বড় সাইজে আর কি, সবার সঙ্গে সবকটা বাকি কান্ট্রিজকে একযোগ করলেও সৌদি আরবের সমান হয় না, তারা কোথাও একটু পিছু পা হচ্ছে। একটু আগে জিসিসি কান্ট্রির মিটিংস হয়েছিল এবং সেখানে বাকি সবকটি গালফ কান্ট্রি ইরানের বিরুদ্ধে আচরণ করবার জন্য যখন সোচ্চার হচ্ছিল, সৌদি আরবিয়া ইন্ডিভিজুয়ালি এমবিএস তাদের সবাইকে বলে যে আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ তার কারণটা হচ্ছে তার ওপরে মিসাইল আঘাত হয়েছে ড্রোন দিয়ে। প্রায় 2500 কিলোমিটার রেঞ্জের এই ড্রোন শহীদ, এবং সেই ড্রোন দিয়ে ওনাদের অ্যামক্রন কোম্পানিতে বড় করে অ্যারামকো কোম্পানির অয়েল ফিল্ডসে তারা অ্যাটাক করেছে। এবং এইটা তাদের একটা মারাত্মক ভয়ের ব্যাপার আছে, কারণ তাহলে তাদের ব্যবসা ঘেটে যাবে। এবার আপনি ভারতের প্রশ্ন করলেন, ভারতের সামরিকভাবে কোনো চিন্তার দরকার নেই, কারণ এই যুদ্ধে আমরা জড়াচ্ছি না, বাট ভারতের নেভি প্রিপেয়ার্ড আছে। আজকে সকালে একটা সিসিএস মিটিং হয়েছে, তাতে আমাদের প্রধানমন্ত্রী, রক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং কিছু সেক্রেটারিজ ছিলেন। ভারত তার মতো করে ডিসাইড করছে যদি অয়েল সাপ্লাই ডিসরাপ্ট হয় তাহলে তারা কিভাবে ম্যানেজ করবে যাতে দেশবাসীর ওপর বা দেশের ওপরে ঘাত না আসে। বাট মিলিটারিলি ভারতের থেকে বেশি যারা এখন ইনভলভ হয়ে পড়ছে, এক্ষুনি ফ্রান্স তাদের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার মেডিটেরিয়ানের দিকে রওনা করে দিয়েছে। তার কারণ হচ্ছে এখন অবধি ফ্রান্স এই ব্যাপারে আমেরিকার নিন্দা করছিল, কিন্তু গতকাল আবুধাবিতে ফ্রান্সের নেভাল বেসের ওপর ইরান আঘাত হানে এবং ফ্রান্স এবং জার্মানিও শোনা যাচ্ছে যে তাদের মিলিটারি নেভাল বেস মানে শিফট করবে। ফ্রান্স অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে একটা ঘনিয়ে আসছে এই জায়গাটাতে, এবং দুটো বড় শক্তি রাশিয়া আর চীন যদি দেখেন এখন অবধি তাদের তাসটা খেলছে না, তারা অপেক্ষা করছে যে বাকিরা কি করে দেখব। ভারতের জায়গায় দাঁড়িয়ে আছে। ভারত আজকে সকালে ইউএইর যিনি হেড তার সাথে কথা বলেছেন।
প্রধানমন্ত্রী এবং ইসরায়েলের যিনি হেড তার সাথেও কথা বলেছেন, এবং ভারত মনে হচ্ছে একটা পক্ষ নিচ্ছেন, যেখানে তিনি যেহেতু আমাদের এই গালফ কান্ট্রিজের সঙ্গে বেশ কয়েক বিলিয়ন ডলার লগ্নি করা আছে, এবং কিছুদিন আগেও এরা দুজনেই আমাদের দেশে এসেছিলেন আলাদা আলাদাভাবে, সৌদি আরবিয়ার সাথেও আমাদের অনেক টাকা লগ্নি করা আছে। তো ভারত এখন চাইবে না এই জায়গাতে ঝামেলা হলে ভারতের বিজনেস ব্যাহত হবে, এবং তেলের ঘাটিতে যদি ঝামেলা হয়, যেটা আপনারা দেখাচ্ছেন স্ট্রেট অফ হরমুজে, তাহলেও তেলের পুরো পৃথিবীতে অলরেডি 13% তেলের দাম বেড়ে গেছে। এবং ইরান এখন ইচ্ছা করে, কালকে অবধি ওমানকে অ্যাটাক করেনি, কিন্তু আজকে দেখলাম ওমানের পোর্টকে অ্যাটাক করেছে, এবং সেখানে ইরান ইচ্ছা করে এইগুলো ঘেঁটে দেবে, যাতে ইরানের যেটা বক্তব্য, যদি আমরা ডুবি তাহলে সবাইকে নিয়ে ডুববো, এবং সেইখানে হয়তো ট্রাম্পের ওপর একটা চাপ আসবে একটা সমঝোতা করতে। কিন্তু যেটা শুনতে পাচ্ছি, ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে এখন B2 বম্বার্স 1000 কিলো বম ফেলবার জন্য ইরানের দিকে রওনা দিয়েছে, এবং ইরানকে স্ট্রাইক করবার জন্য তারা টমাহক মিসাইলও ফায়ার করছে। হয়তো ঘন্টার মধ্যে পট পরিবর্তন হচ্ছে, এবং প্রত্যেক ঘন্টার পরে আমরা দেখছি একটা নতুন কিছু আসছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। ভারতের কোনো মিলিটারির আশঙ্কা নেই, ভারতের মাটিতে বোম বা মিসাইল করবার, বাট ভারতের অর্থনৈতিক আশঙ্কা তো আছেই। একেবারে ব্রিগেডিয়ার দাস, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমি আবারও আপনার সঙ্গে কথা বলবো। তবে আশঙ্কার জায়গা কিন্তু রয়েছে, তার কারণ যেভাবে ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আছড়ে পড়ছে কুয়েতের বিভিন্ন এলাকায়। ছবি আপনাদের আরো একবার দেখাই, যেখানে সৌদি আরবের যে তৈল শোধনাগার রয়েছে তার উপরে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র হানা হয়েছে। ইরানের ড্রোন আক্রমণে তৈল শোধনাগার একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। 2500 কিলোমিটার পাল্লার ইরানের শহীদ 136 ড্রোন আছড়ে পড়েছে এই তৈল শোধনাগারের ওপরে। তার পাশাপাশি আপনাদের দেখাবো মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস কুয়েতে অবস্থিত, তার উপরেও কিভাবে ইরানের হামলা চলেছে। এই ড্রোন আক্রমণে আমেরিকার 560 জন সেনা নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বাহরিনে, যেখানে আমেরিকার নৌসেনা ঘাঁটি রেডার স্টেশন রয়েছে, সেটা কিন্তু একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরান। আর এই ড্রোন আক্রমণে আমেরিকার 560 জন সেনা নিহত হয়েছে। এই হচ্ছে সেই হানা। পশ্চিম এশিয়ার দেশগুলোর উপরে একের পর এক হামলা কিন্তু ইরান চালিয়ে যাচ্ছে। দুবাই, আবুধাবি, দোহাতে পর বিস্ফোরণ দেখা যাচ্ছে। আবুধাবির পোর্ট জায়েদে সেখানেও কিন্তু ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। দেখতেই পাচ্ছেন যে প্রায় 2 দিন কিন্তু কেটে গিয়েছে, কিন্তু এই সংঘর্ষের জের ক্রমাগত তীব্র হচ্ছে, আরো বিস্তৃত হয়ে যাচ্ছে সংঘর্ষের এলাকা। কুয়েতে আমেরিকার দূতাবাসের ওপরে যেমন ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যাচ্ছে, ইরান কিন্তু তাদের একের পর এক মিসাইল হানা, ড্রোন হামলা চালিয়েই যাচ্ছে। কুয়েতের বিভিন্ন এলাকায় তারা ক্ষেপণাস্ত্র চার্জ করছে। শুধু তাই নয়, একেবারে বেছে বেছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে তার উপরে হামলা চালানো হয়েছে। যেখানে বাহরিন, যেখানে একেবারে মার্কিন নৌসেনাদের ঘাঁটি রয়েছে, বেছে বেছে অর্থাৎ একেবারে টার্গেট করে করে কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, আমি আপনার কাছে একটা জিনিস বোঝার চেষ্টা করব। কয়েকদিন আগেই আমরা দেখলাম যে ইসরায়েলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপরে মাত্র তার বোধহয় 48 থেকে 72 ঘন্টার মধ্যেই ইসরায়েল এবং আমেরিকা যেভাবে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়েছে, ইরানের কাছে যা যা অস্ত্র ছিল, ক্ষেপণাস্ত্র, সবটাই নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ইরান। এই মুহূর্তে ভারতবর্ষের কূটনৈতিক রাজনৈতিক অবস্থানটা যদি একটু আমাদের বুঝিয়ে দেন। হ্যাঁ, দেখুন, ইরান আমাদের ইরান সভ্যতার সঙ্গে ভারত সভ্যতার বহুদিনের সম্পর্ক, এবং একই সঙ্গে ইসরায়েলের জর্ডন নদী আর গঙ্গা নদীর যে সভ্যতা, কেন্দ্রিক যে সভ্যতা, সেটাও বহুদিনের সম্পর্ক। তো যাই হোক, এই দুটোই আমাদের, দুটো বেশি আমাদের এতই কাছের মানুষ, দুজনের কাছ থেকে আমরা উপকৃত। খেয়াল রাখতে হবে, যখন আমরা 50 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিল, আমরা দীর্ঘদিন আরব দুনিয়ার ভয় তার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, কিন্তু ইসরায়েল আমাদের 62 চীন যুদ্ধের সময়, 65 পাকিস্তান যুদ্ধের সময় সাহায্য করে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি কার্গিল যুদ্ধ সাহায্য করেছে। গত যুদ্ধেও তাদের ড্রোন ভীষণভাবে এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের ভীষণভাবে কাজ করে। তো ইসরায়েল কিন্তু ভারতের কাছে থাকতে চায়, এবং একই দিক থেকে ইরান কিন্তু দেখুন, যখন পাকিস্তান
চীনের সাহায্যে গদ্দার এয়ারপোর্ট, গদ্দার শিপোর্ট তৈরি করছে এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডর করছে। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যখন ইরানের কাছে প্রস্তাব করি চাবাহার বন্ধ, একেবারে বম্বে থেকে মানে কয়েক ঘন্টার মধ্যে চাবাহারে পৌঁছে যাওয়া যায় আরব সাগর পাড়িয়ে, এবং সেখানকে চাবাহার বন্দর কিন্তু আমাদেরকে মানে তারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেখান থেকে রাস্তাঘাট তৈরি করা এবং চাবাহার থেকে আফগানিস্তানে যাওয়া বা ইউরোপ যাওয়া রাস্তাঘাটের বিরাট ব্যাপক পরিকল্পনা ভারতের সঙ্গে অন্য অনেক দেশও সেখানে রয়েছে। ইরান কিন্তু সাথে আছে। ইরান আমাদের পাশেই রয়েছে, পাকিস্তানের নানান আমাদের অন্তর্ঘাতমূলক কাজেই কিন্তু ইরান ভারতকে সমর্থন জানিয়েছে, তার বাধ্যবাধকতা আছে আমরা জানি। তো যাই হোক, আমরা ভারতের যে অবস্থান, যেটা আমাকে প্রশ্ন করলেন, যেটা আমরা শান্তির পক্ষে, কারোর শান্তির বিরুদ্ধে আমরা নই, ইরানের পক্ষেও নাই, আবার ইসরায়েলের পক্ষে আমরা আবার দুজনেরই পক্ষে আছি। যুদ্ধ যত তাড়াতাড়ি মিটে যায় আমরা সেটাই চাই, কেননা যুদ্ধ যত দেরি হবে, আমাদের ইমিডিয়েট আশঙ্কা হচ্ছে আমাদের প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি মানুষ এই সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে আছেন, তাদের শান্তি থাকা, তাদের জন্য দেশবাসী উৎকণ্ঠিত হয়ে আছে, সেটা আমরা জানাতে চাই। তাই ভারত সরকার বারবার নির্দেশিকা জারি করছে তাদের সম্বন্ধে, এবং বিভিন্ন দেশকে আমরা বলছি তো আমাদের দেশের নাগরিকদের সুরক্ষিত রাখো। সেটা তো একটা দিক। আমরা গালফ কোঅর্ডিনেশন কাউন্সিল জিসিসির সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসা করি। মুসলমান দেশগুলো অনেকে জানেই না, আরব দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক সবচেয়ে বেশি। 178 বিলিয়ন থেকে 200 বিলিয়ন ডলারের ব্যবসা মুক্ত। কিন্তু এখন এই যুদ্ধ পরিস্থিতিতে ব্যবসা তো আটকে যাওয়ার সম্ভাবনা আছে, তেলও আটকে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও আমরা এখন অনেক বিকল্প রাস্তাঘাট তৈরি হয়েছে এবং আমরা অন্য দেশ থেকেও তেল নিচ্ছি, রাশিয়া থেকেও তেল আনা যাবে, কিন্তু 30 দিন সময় লাগতে পারে। আমরা সেটা ট্রাম্পের চাপে পড়ে সেটা লাইনটা কেটে দিয়েছিলাম। তো আমির সাইড আমরা দেখেছি সমুদ্রের তলা দিয়ে পাইপলাইন গেছে, সৌদি আরবের সমুদ্রের তলা দিয়ে পাইপলাইন আছে। হরমুজ প্রণালী ব্যবহার না করে তেলটাকে আমরা অন্য জায়গা থেকে আনতে পারি, খরচা একটু বাড়তে পারে। তো আমাদের দেশের যে রিজার্ভ আছে কিছুদিন চলে যাবে, সুতরাং ইমিডিয়েটলি অবস্থা খারাপ হওয়ার কথা নয়। যদিও গ্যাসের এলপিজি গ্যাস এবং আমাদের যে ন্যাচারাল গ্যাস, সেটা বেশি দিনের রিজার্ভ রাখার মতন জায়গা আমাদের নেই। ওই জায়গায় যে যুদ্ধটা হচ্ছে তাতে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হওয়ার, এয়ার স্পেস পুরো বন্ধ, তার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা, এবং ইউরোপ থেকেও জিনিস আনতে গেলে ওই রুটটা ব্যবহার করা যাচ্ছে না, সেটা তো একটা আমাদের খরচা বাড়ছে। এই সব মিশিয়ে তো একটা প্রতিক্রিয়া রয়েছেই, দেশের শেয়ার মার্কেটে ধস নামছে, রোদিন কিছু না কিছু ঘটছে। এই জায়গায় দাঁড়িয়েছে অর্থনৈতিক দুশ্চিন্তা তো যারা বিনিয়োগ করেন তাদের তো রয়েছে। কিন্তু যে যুদ্ধ, দেখুন ইরান জবাব দিয়েছে, কেননা আমার যেটা ধারণা এই জবাবটা লম্বা দেবার মতন জায়গায় নেই। মানে গত জুনে 12 দিনের যুদ্ধে যা ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে গেছে, তারপরে যে লম্বা যুদ্ধ করবে মনে হয় না। ইসলামিক রেভলিউশনারি গার্ডের যারা অনুগত সেনাপতিরা রয়েছেন তারা জানেন যে রেজিম চেঞ্জ হয় এদের কারোকেই বাঁচিয়ে রাখে। তাই তার ফলে এরা ওই যা অস্ত্রশস্ত্র আছে নিয়ে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে এবং আব্রাহাম অ্যাকর্ডসের সঙ্গে যারা ইসরায়েলের সঙ্গে গেছে, পার্টিকুলার ইউএই, সেখানে আঘাত করতে চাইছে। অর্থাৎ এই মুহূর্তে অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থনীতির একটা উপরে চাপ পড়তে চলেছে, সেটা কিন্তু আগাম অনুমান করা যায়। তার কারণ হচ্ছে আজকে যখন শেয়ার বাজার খুললো, প্রভাব কিন্তু একেবারে পড়েছে। 1,500 পয়েন্টের বেশি কিন্তু ইতিমধ্যেই সেন্সেক্স পড়ে গিয়েছে, নিফটি পড়ে গিয়েছে 500 পয়েন্টের বেশি। কর বিশেষজ্ঞ অনির্বাণ দত্তর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন বাজার সম্পর্কে দেখুন। বাইরে থেকে ইনভেস্টমেন্ট করেন ভারতবর্ষের বাজারে, তারা শেয়ারটাকে বিক্রি করার চেষ্টা করেন, তারা কোনো রিস্কে যেতে চান না, তারা সঙ্গে সঙ্গে বিক্রি করে দেন। তো সেই জন্য বিক্রি